আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা পালিয়ে গেছে, সর্বশেষ ওবায়দুল কাদের কদিন আগে পালিয়ে গেছে। আমরা সবাই জানতাম যে সেই যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিল। 627 জনকে আমাদের সেনাবাহিনী আশ্রয় দিল, তার মধ্যে হঠাৎ করে বললো যে 621 জনকে তারা ছেড়ে দিয়েছে। এই 627 জন কারা, কিভাবে গেল, আপনাদের সম্মতি ছিল কিনা, আপনারা এই ব্যাপারে কোনো অনুসন্ধান করেছেন কিনা, আপনাদের বিশ্লেষণ, আপনাদের পর্যবেক্ষণ কি? না, পুরো বিষয়টা আসলে হয়েছে আমাদের গভর্নমেন্ট টেক ওভারের আগেই। আমরা তো এই গভর্নমেন্ট টেক ওভার করেছে 8ই অগাস্ট রাতে, তার আগেই আপনি 3-4 দিন গিয়েছে, ওই সময় আসলে এই ঘটনাগুলো ঘটেছে। তো ফলে ওইটার মধ্যে কিছু অস্পষ্টতা আছে। আমরা চেষ্টা করছি পুরো ডিগ আপ করতে, কি হয়েছিল, কারা কারা আদৌ আশ্রয় নিয়েছে কিনা, কারা কারা আশ্রয় নিয়েছে, কি ঘটনাটা কোথায় যে শেষ হয়েছে, এগুলো জানার জন্য। কিন্তু ওই যে আমি বললাম যে ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 থেকে 8 তারিখের মধ্যে, যে সময় আসলে আমাদের জুরিসডিকশনই ছিল না। আমরা তারপর পুরনো দেখছি। আর একটা জিনিস, এই সময় কোনো পুলিশও ছিল না। শফিক ভাই, 5 থেকে 8 টোটালি মিসিং ইন অ্যাকশন ছিল। 8 তারিখের মধ্যে তারা আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তার 1 মাস পরে, সম্ভবত 1 মাস বা 1.5 মাস পরে। না না, এটা সবগুলো সত্য না। তো এবং আমরা কিছু দেখেছি। এবং ধরেন আমি যদি বলি যে গত মাস 3 আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একটা বাসায় আশ্রয় থেকে তিনি তার পাসপোর্ট করার চেষ্টা করেছেন, সেটি ধরা পড়েছে, কিন্তু সে কিন্তু এখন অ্যারেস্ট হয়নি। কিন্তু তার ব্যাপারে কিন্তু আপনাদের এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কিছু অনেক অস্পষ্টতা আছে। আমার মনে হয় এটা এক ধরনের রিউমারও প্রচুর আছে। আমরা যেটা রিয়ালিটি, পাসপোর্টের লোকজন তার বাসায় যে থাম্ব ইমপ্রেশন নিয়ে আসছে, তাকে অফিসে আসতে হয় না, এগুলো তো প্রামাণ্য দলিল হিসেবে আবির্ভূত। মানে না, আমি পাসপোর্ট কর্তৃপক্ষর মানে পাসপোর্টের যিনি চিফ, তার সাথেই কথা বলেছি, উনি এই বিষয়টা অস্বীকার করেছেন। মানে উনি অস্বীকার করলে তো হবে না, এটা তো ডকুমেন্টেড সবকিছুই। সেটা পাসপোর্টের জন্য আবেদন করছে, সেটা থাম্ব ইমপ্রেশন যে তার বাসা থেকে যে নিয়ে আসছে, পাসপোর্টের ডিরেক্টরে। আমার তো অফিসিয়াল কথা বলতে হবে, আমি অফিসিয়ালি যেটা জানি সেটাই আপনাকে বলছি। শফিক ভাই, আমি আপনার সাংবাদিকতার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে লেখালেখি বা আপনার যে বক্তব্য, সেই জায়গাটায় আমরা আপনাকে ঠিক আমলাতান্ত্রিক ব্যক্তি হিসেবে দেখতে চাই না। আমরা চাই যে আপনি মানে সাংবাদিক, আপনি তো ভাই এই চাকরি ছেড়ে দেওয়ার পরেও তো আপনি সাংবাদিকতা করবেন, তাই না? আপনি আবার সেই জায়গাটা আপনি তো শেষ হয়ে যাবেন ভাই। আপনার কাছ থেকে তার সত্য কথা পাবো না, আপনি আমলাতান্ত্রিক পড়ে যাবেন। সো আমি অনুরোধ করবো আপনাকে যে 627 জনের একটা তালিকার ব্যাপারে আমরা জানতে চাই। এবং এখনো আমি জানি, আমার সোর্স আমাকে ইনফর্ম করছে, এখনো অনেকেই তাদের শেল্টারে আছেন। ওবায়দুল কাদের চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে পত্রিকায় নিউজ হলো, আপনাকে অনুসন্ধান করছিলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল, কিভাবে পালালো, কে হেল্প করলো? এটার বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে, বাট আমরা মানে যেটা পত্রিকায় আসছে সেরকমই আমরা শুনেছি। এখন ধরেন ওরা 15, 16, 17 বছর ছিল, তাদের তো একটা বড় একটা নেটওয়ার্ক আছে, ঠিক না? আপনি আর যে পুলিশটাকে আপনি পাঠাচ্ছেন তাকে অ্যারেস্ট করতে, দেখা গেল যে সেই পুলিশকে হয়তো বা ওবায়দুল কাদেরই প্রমোশন দিয়েছে। তো এই জিনিসগুলো তো বললাম না, আমরা এসে তো আমাদের মতো করে লোক পাওয়া, তাকে আমার মতো করে তৈরি করা, এটাই টেক্স টাইম। আপনি ইচ্ছা করলেই তো আপনি কাকে টাচ করছেন, আপনি এমন আমি একটা মনে আছে যে আমরা একজনকে নিতে গেলাম, যে দেখা গেল যে সে 1 মাস ধরে সবাই বললো যে ওনার মতো মানে ভালো অফিসারই হয় না, যেই হচ্ছে তারপরে যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হবে, দেখা গেল যে তার হাজার হাজার ছবি বের হচ্ছে, ধরেন আওয়ামী লীগের লিডারদের সাথে টুঙ্গি পাড়ায় সব জায়গায়। তাহলে বোঝা গেল যে উনি আসলে ওদের ক্লোজ ছিলেন। এত তো ছবি, 1-2টা মানুষের ছবি থাকতে পারে, হ্যাঁ, এত তো ছবি থাকার কথা না। তো এই বিষয়গুলোই আপনি ইচ্ছা করলেই অনেক সময় যদি আপনি হাইডিং এ থাকেন বা থাকেন। আর পুলিশের তো ধরেন বিশাল একটা গ্রুপ হচ্ছে হলো ছাত্রলীগ থেকে আসছে, আমরা এসে বের করতে তো হচ্ছে যে কারা কারা ছাত্রলীগের ছিলেন। অনেকে আবার শত্রুতামূলক ভাবে বলেও দিচ্ছে উনি ছাত্রলীগ করতেন, আদৌ করতেন কিনা সেটাও তো আমার বের করে। আবার যাকে দিয়ে আমি কনফার্ম করাবো সেই জায়গার যে এনএসআই লোকগুলো, এনএসআই দেখা যাচ্ছে যে পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো এনএসআই নেওয়া হয়েছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ থেকে।
তো এই যে আমরা যে কত টাফ ওয়েতে কাজ করতে হচ্ছে, প্রতি পদে পদে আমাকে দেখতে হচ্ছে যে এই যে এইগুলো ঠিক আছে কিনা, আমরা ভেরিফিকেশন যে আমি করছি সেটা ঠিক কিনা। তবে শফিক ভাই, যে আমি একটু দ্বিমত পোষণ করি, কি ধরেন প্রথম রাতে বেড়াল মারার একটা ব্যাপার থাকে না, ওইটা মারতে আপনারা ব্যর্থ হয়েছেন আসলে। প্রথম রাতে বেড়াল না না, আমি 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 এটা প্রথম রাতে বেড়াল মারা বিয়ের ক্ষেত্রে হতে পারে, বাট গভর্নমেন্ট চালানো তো হয় না। মানে একটা এরকম রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের যে প্রভাবটা বা যে স্ট্রেংথটা দেখানো দরকার ছিল, সেটি আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমি সরি টু সে। না, আপনারা প্রথম রাতে বিড়াল মারা মানে হচ্ছে যে ওকে আপনি উপরের 10,000 অফিসারকে আমি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তো প্রশাসন চলতে হবে। আবার এই যে আমি 10,000-এর মধ্যে সবাই যে আওয়ামী লীগার ছিল তাও তো না, আমি তো অন্যায়ও হয়ে যেতে পারে। একটা গভর্নমেন্টের একজন প্রধান যখন ডিসিশন নেন, তার একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন থাকে আমি কি অন্যায় করছি কিনা এই লোকের সাথে। আপনাকে 10,000 লোককে বিদায় করতে হবে। গত 16 বছরে যারা এই প্রশাসনে, পুলিশে, আর্মিতে কাজ করেছেন, তারা হাসিনা অর্ডার মানতে বাধ্য। হাসিনা যা বলে করতে হবে। কিন্তু আমরা বাছাই করব যে কারা মিসইউজ করছে পাওয়ারের, কারা লুটপাট করছে, কারা দুর্নীতি করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। সেটা বের করাও তো আপনার ইনভেস্টিগেশন করতে হয়। তুরস্কের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, মানে ওইখানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই, ওইখানে কি দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়নি? কঠোরভাবে দেওয়া হয়েছে। তো আপনাদের এত মানবিক বোধ, আপনারা এত, মানে আপনারাই আসলে কনফিডেন্স পাচ্ছেন না, আমার যেটা মনে হয় আর কি। না না না, এটা ভুল। উনি প্রফেসর ইউনূস ভেরি স্ট্রং লিডার। আমরা যা করছি খুব ডিসাইসিভলি করছি, বাট আমরা এট দ্য সেম টাইম ইনশিওর করছি যে যাতে কারো প্রতি অন্যায় না হয়। প্রফেসর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপত্তি নাই, আমি বলছি ওনার বাইরে যে উনি যাদের উপর নির্ভর করছেন তাদের কনফিডেন্সের যথেষ্ট অভাব। আপনারা প্রথম রাতে যে বাড়িটা দেওয়া দরকার ছিল সেটি দিতে পারেন নাই। সিরিয়ায় আসাদের দল নিষিদ্ধ, প্রতিদিনই 1-2 জন করে এক্সিকিউশন হচ্ছে, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। তুরস্কের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন, এরদোগানের সেই জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের, যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর 4টা থেকে আমি এই হেফাজতের মাঠে, আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ, আমাদের 21 টিভি বন্ধ করে প্রায় 2-3 ঘন্টা সেদিন বন্ধ ছিল, কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল, একটা ক্যাজুয়ালিটি হয় নাই। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। এ যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সেই পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল 71-এর সময়, যারা নাকি মানে ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও 32 নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য, সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে। এবং এটা এই পিনাকি দাদার ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন, আমি এছাড়াও অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই 32 নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব।
আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে 32 নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে 2,500 মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে 75-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর 75-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন নাই। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেই দিনও কিছু করতে পারবেন না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে 15ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতের রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বললো, আপনি নিশ্চয় দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে, এরকম বক্তব্য কিন্তু সে দিয়েছে। অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতেছে, মারা গেছে। তো পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই। এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে, সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামীকাল থেকে? আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন 5ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে, কিন্তু সেটা হলো না। এবং আমরা